So in today's lecture আমরা basically Darboux theorem টা study করব আর সেটা থেকে related আরেকটা theorem আছে intermediate value theorem for derivatives সেটা আলোচনা করব। তো প্রথমে আমি একটা সাইন অফ ডেরিভেটিভ এর উপরে নির্ভর করে ফাংশনের জিওমেট্রিক প্রপার্টি কিরকম হয় সেটা নিয়ে বলতে চাইছি। তো রেজাল্ট আমার বলছে যে ধরো একটা ফাংশন একটা ইন্টারভ্যালের উপরে দেওয়া আছে আর সাপোজ it is differentiable at some point c in the interval। এখানে প্রথমেই এটা বলে রাখা ভালো যে সি এর ওপরে আমরা কিন্তু কোনো রকমের রেস্ট্রিকশন রাখছি না। সি মে বি an interior point of the interval or it may be an end point of the interval if the interval is taken to be such that it has endpoints। মানে তোমার যদি এটা থাকে এমন যে তোমার আইটা equal to some ওপেন ইন্টারভাল এ বি এই টাইপের জিনিস যদি হয় তাহলে তো এটাতে অবভিয়াসলি কোনো এন্ড পয়েন্ট নেই। তাহলে এখানে আমার সিটা এন্ড পয়েন্ট কিনা সেটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু আই যদি আমার ধরো খুব বাজে কেসটা সেমি ওপেন ইন্টারভাল এ বি এরকম যদি কিছু একটা হয়, মানে আমি বাউন্ডারি লিখছি, তাহলে সেক্ষেত্রে সিটা এও হতে পারে আর কি। হ্যাঁ, তো সি ইজ এনি পয়েন্ট ইন দ্য ইন্টারভাল। এবারে আমরা যেটা বলছি যে সাপোজ এফ ইজ ডিফারেন্সিয়েবল এট সি and the derivative of f at c is greater than 0। এটা যদি হয় তাহলে বক্তব্যটা রাখছি যে একটা নেবারহুড অফ সি পাওয়া যাবে ইন দ্য ইন্টারভাল so that when x is less than c in that neighborhood মানে তাহলে fx will be less than fc, আর x যদি c থেকে বড় হয় আর ওই নেবারহুডের পয়েন্ট হয় তাহলে fx টা fc থেকে বড় হবে। তাহলে কিছুটা আমরা কিরকম জিনিস বলছি যে ধরো তোমার গ্রাফটা আঁকলে সবচেয়ে সুবিধা হয় যে সাপোজ এরকম আমার একটা ফাংশন দেওয়া আছে যেটা তোমার সি পয়েন্টে ওটা ডেরিভেটিভটা পজিটিভ, ঠিক আছে। তাহলে সি পয়েন্টকে ঘিরে আমি একটা নেবারহুড পাবো, ঠিক আছে, something like this c minus delta to c plus delta such that in that neighborhood if you take any point of x that will have this property যে যদি ওটা x টা c থেকে ছোট হয় তাহলে fx টা fc থেকে ছোট হবে, আর যদি x টা c থেকে বড় হয় তাহলে fx টা fc থেকে বড় হবে। তার মানে c পয়েন্টে f is increasing at c এই কথাটা বলতে চাইছি, ঠিক আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমরা খুব আর তার চাইতে বেশি কিছু বলছি না। প্রথমত ফাংশনটা তোমার ডেরিভেটিভটা অনলি অ্যাট সি নিয়ে আমরা কথা বলেছি, হ্যাঁ, যে ইট ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি। আর তারপরে যে আফটার দ্য হাইপোথিসিস যে ডেরিভেটিভ অ্যাট সি ইজ পজিটিভ যে কনক্লুশনটা বলছি তার মধ্যেও সিটাকেই রিলেটিভ পয়েন্টটা নিয়ে তারপরে কোনো কথা বলছি। মানে প্রত্যেকটা এক্স এর জন্য এক্স যদি সি এর থেকে কম হয় তাহলে এফ এক্স টা লেস দেন এফ সি হবে, আর এক্স যদি সি এর থেকে বেশি হয় তাহলে এফ এক্স টা গ্রেটার দেন এফ সি হবে। এইরকম একটা নেবারহুড পাওয়া যাবে যেখানে এক্স থাকলে এই প্রপার্টিটা স্যাটিসফাইড হবে। এর চাইতে বেশি তুমি কিছু বলছো না যে যদি দুটো পয়েন্ট এক্স আর ওয়াই ওই নেবারহুডে নাও আর ধরো এক্স ইজ লেস দেন ওয়াই তাহলে এফ এক্স আর এফ ওয়াই এর মধ্যে কি সম্পর্ক সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য এই পার্টিকুলার রেজাল্টে নেই। এটা জাস্ট স্পেসিফিক্যালি লোকালি সি কে নিয়েই আমাদের যা বক্তব্য তা।
ঠিক আছে? তাহলে পরিষ্কার করে বলতে পেরেছি আশা করি যে আমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল at the point C আর তার ডেরিভেটিভ at the point C is positive। তাহলে একটা নেইবারহুড অফ সি পাওয়া গেছে, পাওয়া যাবে আর কি, যার মধ্যে যদি এক্স থাকে আর এক্স যদি সি এর থেকে ছোট হয় তাহলে এফ এক্স ইজ লেস দেন এফ সি, অ্যান্ড ইফ এক্স ইজ গ্রেটার দেন সি তাহলে এফ এক্স ইজ গ্রেটার দেন এফ সি। তাহলে ছবিটা তোমার কিছুটা সি এর নেইবারহুডে যেটা এঁকেছিলাম এইরকম একটা হবে। সো দিস উইল বি মাই, দিস ইজ মাই সি এফ সি পয়েন্ট, আর এই পয়েন্টের কাছাকাছি আমার গ্রাফটা দেখতে এরকম হবে। তাহলে এফ ইজ ইনক্রিজিং অ্যাট সি, এই কথাটা আমি বলতে পারছি। ঠিক আছে, বাই দিস স্টেটমেন্ট। ওকে, সো প্রুফ ইজ নট ডিফিকাল্ট, লেট আস লুক এট দ্য প্রুফ। যে আমার দেওয়া আছে যে ডেরিভেটিভ ইজ পজিটিভ, রাইট? And what is the definition of the derivative at any point C? It is just limit x tending to C f x minus fc divided by x minus c, right? This is the definition of the derivative of f at the point C. এবারে তোমাদের যে আগের লেকচার্স গুলো সেখানে আমরা প্রিসাইজলি এইভাবে লিখিনি, আমরা লিখেছিলাম c প্লাস h, রাইট? ওই নোটেশনটা ইউজ করেছিলাম যে f of c plus h minus fc divided by h, where h is tending to 0. That limit was called the derivative of f at c. So what is the difference here? The difference is trivial, যে আমি c plus h এর জায়গায় আমি অ্যাকচুয়ালি x লিখছি, ঠিক আছে? দ্যাট ইজ অল। হ্যাঁ, তাহলে তুমি দেখো যে x মাইনাস c যে ডিনোমিনেটরে ছিল সেটা h, আর as x tends to c, c plus h tends to c, so c plus h tends to c মানে হচ্ছে যে h is tending to 0. দ্যাট ইজ অল। ঠিক আছে, আমি জাস্ট পরিষ্কার করার জন্য এটা বলে দিলাম যে আমার এই লিমিটটা এক্সিস্ট করে আর এটা পজিটিভ। তাহলে আমি আসলে লিমিটের একটা প্রপার্টি ইউজ করে বলতে পারি যে একটা নেইবারহুডের মধ্যে যে ফাংশনের লিমিট এক্সিস্ট করে, মানে এখানে ফাংশনটা কি এফ এক্স মাইনাস এফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, মানে এটা হচ্ছে মান অ্যাট দ্য পয়েন্ট এক্স। এই ফাংশনটা লিমিট অ্যাজ এক্স টেন্ডিং টু সি এক্সিস্ট করছে আর সেটা পজিটিভ হচ্ছে। সুতরাং এই ফাংশনটা এফ এক্স মাইনাস এফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি যে ফাংশনটা, সেটা পজিটিভ হবে ইন আ নেবারহুড অফ সি, রাইট? এটা আমরা লিমিট থেকেই শিখেছি। তো সেই জিনিসটাই আমি লিখতে চাইছি। তো সেটা প্রমাণ করার উপায় ছিল যে জাস্ট রাইট ডাউন দ্য এপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ দ্য লিমিট অ্যান্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট ফ্রম দেয়ার। So let me just recall the proof again here, huh? মানে জাস্ট যে প্রুফটা তুমি আগে করেছো সেই প্রুফটাকে আমি রিপিট করছি এখানে ইন দিস কনটেক্সট। তো আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে f prime c is greater than 0, so you can choose your epsilon to be f prime c divided by 2. তাহলে এই epsilonটা clearly has become greater than 0, right? For this epsilon তুমি একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 খুঁজে পাবে, so that in the deleted delta neighborhood of c in I, তার মানে এক্স্যাক্টলি এই জিনিসটা তোমার ওপেন ইন্টারভাল c minus delta to c plus delta intersection I minus c, right? So this is the deleted delta neighborhood of c in the domain I. এখানে যদি x থাকে তাহলে ফাংশনের ভ্যালু, সো ফাংশনের ভ্যালু এবারে কি হয়ে যাচ্ছে? ফাংশনের ভ্যালু হচ্ছে fx minus fc divided by x minus c, right? So this is my function. This function is going to lie between the limit এর ভ্যালু মাইনাস এপসাইলন থেকে লিমিটের ভ্যালু প্লাস এপসাইলন, রাইট? মানে এই ফাংশনের ডিস্টেন্স ফ্রম দ্য limit is going to be less than epsilon.
তো সেই কথাটাই তুমি এর পরে লিখছো যে fx minus fc divided by x minus c, this value is going to lie between f prime c minus epsilon to f prime c plus epsilon. Now, what was our epsilon? Epsilon was f prime c by 2. So this is easy to see, slide এর উপরে করাই আছে যে তোমার f prime c minus f prime c by 2 টা হয়ে যাচ্ছে f prime c minus epsilon. So that is just f prime c divided by 2, and that is less than fx minus fc divided by x minus c. So essentially what you're getting is that in this deleted delta neighborhood of c in I, your values of fx minus fc divided by x minus c, that is going to be greater than 0, right? Okay. So what is the meaning of this? তো তুমি একটা ডেল্টা নেবারহুড পেয়েছো যেখানে এই ভ্যালুস গুলো পজিটিভ হচ্ছে, তার মানে যখন ডিনোমিনেটরটা নেগেটিভ হবে তখন নিউমারেটরটাকে নেগেটিভ হতে হয়, আর যখন ডিনোমিনেটরটা পজিটিভ হবে তখন নিউমারেটরটাকে পজিটিভ হতে হয়। এটা হলে তবেই তোমার ওই ফ্র্যাকশনটা গ্রেটার দ্যান 0 হবে ইন দ্যাট নেবারহুড। সুতরাং তুমি যদি x টাকে c মাইনাস ডেল্টা টু c ওপেন ইন্টারভাল ইন্টারসেকশন i এই জায়গাতে নিয়ে নাও, তাহলে তার মানে দাঁড়াচ্ছে যে এখানে তোমার কিন্তু x টা লেস দেন c হচ্ছে, তাই না? তাহলে x টা লেস দেন c হওয়া মানে হচ্ছে যে x minus c is less than 0, so the denominator is negative, therefore the numerator also has to be negative. So that is why I have written fx minus fc is less than 0. So that means that fx has to be less than fc. Correct? So if x belongs to c minus delta to c open interval intersection I, এখান থেকে ডিডিউস করছো, তাহলে fx টাকে fc থেকে ছোট হতে হবে। সিমিলারলি তুমি যদি x টাকে ওপেন ইন্টারভাল c টু c প্লাস ডেল্টা ইন্টারসেকশন I নিয়ে নাও, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? তাহলে তোমার দাঁড়াচ্ছে যে এই এই ডিলিটেড ডেল্টা নেবারহুডের মধ্যে আছে, আর এক্সটা সি এর থেকে বড় হয়ে গেছে। এক্সটা সি এর থেকে বড় হয়ে যাওয়া মানে তোমার ডিনোমিনেটরটা পজিটিভ হয়ে গেছে। সো নিউমারেটর fx minus fc will also have to be greater than 0. That means fx has to be greater than fc. So therefore you have proved the result. When your f prime c is positive, you will get such a thing, right? আমি আশা করি বোঝাতে পারলাম যে তোমার ফাংশন will be, so এই জিনিসটার এই যে এখানে লিখেছো এটার মানেই দাঁড়াচ্ছে যে f is increasing at c, right? So this is our result. Okay. So similar result we have when the derivative of f at c is less than 0. তাহলে আবার একই রকম বক্তব্য রাখো যে তোমার যদি c পয়েন্টটা এমন হয় যে ওখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল আর the derivative of f at c is negative, তাহলে তুমি একটা neighborhood of c পাবে যেখানে তোমার I'm sorry for this, যেখানে তোমার গ্রাফ অফ দ্য ফাংশনটা কিছুটা এইরকম হবে, রাইট? সো সাপোজ দিস ইজ ইয়োর পয়েন্ট corresponding to CFC on the graph, then you will be able to get a neighborhood of the point C, মানে এখানে c minus delta থেকে c plus delta, যেখানে যদি x টা c minus delta থেকে c এই জায়গায় যদি থাকে তাহলে fx টা fc থেকে বড় হবে, রাইট? তো গ্রাফের মধ্যে এটা কমছে টুয়ার্ডস দিস পয়েন্ট। আর যদি x টা c এর থেকে বড় হয়, মানে এই জায়গায় যদি তার করসপন্ডিং পয়েন্ট থাকে x fx, তাহলে fx টা তোমার less than fc হবে। So the graph is going to look like something like this in a neighborhood of c. So therefore what is happening is that we say that f is decreasing at c, at c আবার মানে আগের রেজাল্টের মতনই এখানে পুরো বক্তব্যটাই c এর রেসপেক্টে, c টাকে ফোকাল পয়েন্ট রেখে আমরা পুরো বক্তব্যটা রাখছি। এখানে অন্য পয়েন্টস গুলোর সাথে কি সম্পর্ক হচ্ছে, কিছু হচ্ছে কি হচ্ছে না সে নিয়ে কোনো বক্তব্যই রাখা হচ্ছে না।
শুধু সি পয়েন্টের ফাংশনটার ডেরিভেটিভ এইটুকু লাগছে অ্যান্ড সি পয়েন্টের ডেরিভেটিভের সাইনটা লেস দ্যান 0, মানে নেগেটিভ আর কি, রাইট? এটা হলেই তোমার এরকম একটা সিচুয়েশন হবে, বলা হচ্ছে সো দ্যাট সিচুয়েশন ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন সি, যে এক্স আর সি নেবে, কম্পেয়ার করবে। এক্স যদি তোমার সি এর থেকে ছোট হয় তাহলে এফ এক্সটা এফ সি থেকে বড় হবে, এক্সটা যদি সি এর থেকে বড় হয় তাহলে এফ এক্সটা এফ সি থেকে ছোট হবে। যে কোনো অন্য দুটো পয়েন্ট ইন দ্যাট নেবারহুড তাদের মধ্যে কি সম্পর্ক হবে সেটা নিয়ে কোনো বক্তব্যই রাখা হচ্ছে না। আবার করে আগের রেজাল্টের মতনই, প্রমাণটা একেবারেই আগের রেজাল্টের মতন। আবার করে আমরা ইউজ করব দ্য ফ্যাক্ট দ্যাট limit extending to c fx minus fc divided by x minus c that is equal to f prime c। তাহলে আমি যে কোনো এপসাইলন যদি নিয়ে নিই তাহলে তার করসপন্ডিং আমার একটা ডেল্টা পাওয়া উচিত, যাতে ওই ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ সি ইন আই এর মধ্যে একটা ইনইকুয়ালিটি হোল্ড করবে। তাহলে যে কোনো এপসাইলনের জন্য আমি একটা ডেল্টা পাবো। তাহলে ইন পার্টিকুলার এই ক্ষেত্রে আমি আমার এপসাইলনটাকে নিয়ে নেব f prime c divided by 2, তার নেগেটিভ, কারণ f prime c টা আমার এই পার্টিকুলার রেজাল্টে নেগেটিভ দেওয়া আছে। f prime c যেহেতু নেগেটিভ দেওয়া আছে, আমি বুঝতে পারছি যে epsilon is greater than 0, right? So epsilon is greater than 0. For this particular epsilon you will be able to get a delta positive, so that in the deleted delta neighborhood of c in I, what is happening is যে এই তোমার fx minus fc divided by x minus c এই ভ্যালিউস গুলো f prime c minus epsilon থেকে f prime c plus epsilon এই ইন্টারভালের মধ্যে থাকছে, এখান থেকে এই জায়গা অবধি, রাইট? এবার এই f prime c plus epsilon এই ক্ষেত্রে কি হচ্ছে, f prime c plus epsilon মানে হচ্ছে f prime c plus minus of f prime c divided by 2, কারণ এপসাইলনটাই তো মাইনাস f prime c divided by 2, রাইট? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কি f prime c divided by 2। তাহলে এই ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ c ইন i তার মধ্যে যদি x থাকে তাহলে fx minus fc divided by x minus c টা f prime c by 2 থেকে ছোট হয়ে যাচ্ছে, একটা কিছু থেকে বড়ও হচ্ছে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এই মুহূর্তে না। যে এটা f prime c by 2 থেকে ছোট হয়ে যাচ্ছে এটা ইন্টারেস্টিং, কারণ f prime c টা নেগেটিভ, সুতরাং f prime c divided by 2 is also less than 0. So therefore what you get that in this deleted delta neighborhood of c in I, fx minus fc divided by x minus c is going to be less than 0, right? Okay, so if this fraction is less than 0, যদি তোমার x minus c মানে ডিনোমিনেটর সেটা যদি নেগেটিভ হয় তাহলে নিউমারেটরকে পজিটিভ হতে হবে, আবার ডিনোমিনেটর যদি তোমার পজিটিভ হয়ে যায় তাহলে নিউমারেটরটাকে নেগেটিভ হতে হবে, তাই না? তবেই তো তোমার ওই ফ্র্যাকশনটা লেস দ্যান 0 আসবে। তাহলে এটা দেখার জন্য হোয়াট ইজ সো দ্যাট ইজ গিভিং ইউ হোয়াট, ওই কনক্লুশন থেকেই তুমি রেজাল্টটা তোমার প্রুভ হয়ে যাচ্ছে যে যদি তুমি এক্সটা ওপেন ইন্টারভাল সি মাইনাস ডেল্টা টু সি ইন্টারসেকশন আই এই জায়গায় নাও, তার মানে তো তোমার এখানে নেওয়া মানে ওই যে তুমি নেবারহুডটা এখানে ডিফাইন করেছো যে অলরেডি দুবার টিক মারা হয়ে গেছে, তাহলে এই নেবারহুড এর মধ্যেই ওটা থাকবে, আর এক্সটা সি এর থেকে ছোট, তার মানে এক্স মাইনাস সিটা তোমার লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, ডিনোমিনেটরটা লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, তাহলে নিউমারেটরকে পজিটিভ হতে হয়। তাহলে নিউমারেটর পজিটিভ হওয়া মানে কি, যে তোমার fx minus fc should be greater than 0, তার মানে fx should be greater than fc। ওকে, সিমিলারলি যদি তুমি এক্সটাকে ওপেন ইন্টারভাল সি থেকে সি প্লাস ডেল্টা ইন্টারসেকশন আই এই জায়গায় নিয়ে নাও, তাহলে সেটার মানে দাঁড়াচ্ছে যে ইট ইজ ইন দিস deleted delta neighborhood, right? So therefore this result is true, and here the denominator is becoming positive. The denominator is becoming positive মানে হচ্ছে নিউমারেটরটাকে নেগেটিভ হতে হবে, তার মানে fx minus fc টাকে less than 0 হতে হবে, সুতরাং fx টাকে less than fc হতে হবে। তাহলে এই দুটো যে স্টেটমেন্ট তুমি প্রুভ করে দিলে, এটাই আমার প্রুভ করার দরকার ছিল, যে যদি এক্সটা ওপেন ইন্টারভাল সি মাইনাস ডেল্টা টু সি ইন্টারসেকশন আই তে থাকে
তাহলে fx-টা fc থেকে বড় হবে, আর x-টা যদি c থেকে c প্লাস ডেল্টা ইন্টারসেকশন i-তে থাকে তাহলে fx-টা fc থেকে ছোট হবে। তার মানে the function is decreasing at the point c, right? This is what you have proved. তাহলে দুটো রেজাল্টই ইয়ে ছিল, একই রকম রেজাল্ট ছিল, একটাতে সাইনটা পজিটিভ ছিল, একটাতে সাইনটা নেগেটিভ ছিল, ঠিক আছে? তাহলে এইটাকে ইউজ করে আমরা যে থিওরেমটা প্রুফ করতে পারি সেটাকে বলে ডারবুস থিওরেম। ডারবুস থিওরেমটা কি বলছে যে ধরো একটা ক্লোজ ইন্টারভাল এ বি এর ওপরে তুমি একটা ফাংশন নিচ্ছ যেটা ডিফারেন্সিয়েবল ইন দ্য হোল ইন্টারভাল, ঠিক আছে? তার মানে অবভিয়াসলি যে কোনো ইন্টেরিয়র পয়েন্টে ওটার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বোথ এক্সিস্ট এন্ড আর ইকুয়াল। এ পয়েন্টে ওটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে, আর বি পয়েন্টে ওটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে, ঠিক আছে? এটা আমরা ডিসাইড করেছিলাম যে ডিফারেন্সিবিলিটি মানে এই। এবার তুমি ধরো যে এই ফাংশনের এই প্রপার্টিটা রয়েছে যে ডেরিভেটিভ এট এ এন্ড ডেরিভেটিভ এট বি হ্যাভ অপোজিট সাইন্স, ঠিক আছে? তাহলে ওটাকে শর্টে লিখতে গেলে আমরা লিখেছি f prime a times f prime b is less than 0, রাইট? তাহলে তুমি দেখো যে এটার মানেই এই যে f prime a আর f prime b এর সাইন গুলো অপোজিট হবে, তাই না? কারণ f prime a যদি পজিটিভ হয় আর f prime b যদি নেগেটিভ হয় তবেই লেস দ্যান 0 হবে, অথবা f prime a যদি নেগেটিভ হয় f prime b যদি পজিটিভ হয় তবেই গুণফলটা লেস দ্যান 0 হবে। তাহলে গুণফলটা লেস দ্যান 0 is the same as saying that the sign at f prime a and f prime b are অপোজিট টু ইচ আদার। তাহলে এইরকম ফাংশন যদি দেওয়া থাকে তাহলে বক্তব্যটা হচ্ছে যে ওপেন ইন্টারভাল এ বির মধ্যে আমরা একটা পয়েন্ট সি পাবো যেখানে the derivative will be 0, right? So what are your hypothesis in this particular result? That the function is defined on a closed interval ab, it is differentiable on the whole of the closed interval ab, and the sign of the derivative at the point a and at the point b are opposite to each other. তাহলে কনক্লুশনটা বলছে যে the derivative has to be 0 at least one point c in the open interval ab, right? So let us try to prove this. First of all, আমরা যেটা ধরে নিয়েছি যে দুটো কেস হবে, বুঝতেই পারছো, বললামই যে একটাতে f prime a যদি পজিটিভ হয় তাহলে f prime b নেসেসারিলি নেগেটিভ, তাতে কিছু একটা হবে, অথবা f prime a যদি নেগেটিভ হয় তাহলে f prime b কে পজিটিভ হতে হয় তাহলে কিছু একটা হবে। So let us try to see what is happening here. যে at so you have this so let us try to draw a rough graph for this particular thing also. So suppose this is my point A and this is my point B, ঠিক? এটা A point আর এটা B point। এবার আমার বলছে আমি প্রথম এটাতে ধরছি যে f prime A টা পজিটিভ আর f prime B টা লেস দ্যান 0। তাহলে f prime A টা পজিটিভ হওয়া মানে কি ফাংশন ইজ ইনক্রিজিং অ্যাট A, এটা আমরা জানি। তাহলে ফাংশন ইজ ইনক্রিজিং অ্যাট A মানে কি যে এর একটা নেবারহুড পাওয়া যাবে, কিছু একটা ডেল্টা 1 নেবারহুড পাওয়া যাবে যেখানে ফাংশনটা ইনক্রিজ করতে থাকবে, তাই না? সো দের ইজ আ ডেল্টা, সো ইন পার্টিকুলার দের ইজ আ ডেল্টা 1 অ্যাকচুয়ালি, এ প্রায়োরি তুমি যদি বলো তাহলে দের ইজ আ ডেল্টা 1 যাতে x যদি ওপেন ইন্টারভাল সেমি ওপেন ইন্টারভাল a থেকে a প্লাস ডেল্টা 1 এ থাকে তাহলে fx-টা f এর থেকে বড় হবে। সিমিলারলি বি পয়েন্টে ডেরিভেটিভটা লেস দ্যান 0 নিয়েছি, বি পয়েন্টে ডেরিভেটিভটা লেস দ্যান 0 নেওয়া মানে কি যে বি পয়েন্টে ফাংশনটা ডিক্রিজ করছে, তার মানে একটা কিছু ডেল্টা 2 নেইবারহুড অফ বি পাওয়া যাবে যেখানে যদি x থাকে তাহলে তার মানে কি x যদি b মাইনাস ডেল্টা 2 থেকে b এই সেমি ওপেন ইন্টারভ্যালে থাকে তাহলে সেখানে ফাংশনটা ডিক্রিজ করতে থাকবে, রাইট? So it will look something like this here. So it is decreasing at B, it is increasing at A. এরকম সিচুয়েশন হবে
আগে থাকতে যদি বলো তাহলে এর জন্য একটা ডেল্টা 1 নেবারহুড পাওয়া যাবে, বি এর জন্য একটা ডেল্টা 2 নেবারহুড পাওয়া যাবে। কিন্তু এই ট্রিকটা আমরা অনেকবার ব্যবহার করেছি যে আমরা তাহলে ডেল্টাটাকে মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 নিয়ে নেব, তাহলে ওই একই ডেল্টার জন্য দুটো ঘটনাই ঘটছে আর কি। হ্যাঁ, এটা খুব জরুরি ছিল না, কিন্তু জাস্ট লিখতে কম লিখতে হয় তাই লিখেছি যে there is a delta greater than 0 such that if x belongs to if x is such that a less than x less than or equal to a plus delta, then fx is greater than fa, and if x is in there is something this will be open interval, ঠিক আছে, this is x in a to a plus delta open and this is b minus delta 2. What I have done is আমি এটা ঠিক উল্টোটা লেখা হয়ে গেছে, এখানে এর দিকটা তো ইনক্লুসিভ হবে, তাহলে a থেকে a প্লাস ডেল্টা দিকটা ওপেন হবে, এটা ঠিক লিখেছি। আর x যদি ওপেন ইন্টারভাল b মাইনাস ডেল্টা টু b থাকে, তার মানে এখানে বলতে চাইছি a লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান a প্লাস ডেল্টা যদি হয়, তাহলে fx টা f এর চেয়ে বড় হবে। আর অবভিয়াসলি x আর a যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তো হবে না, সুতরাং এটা বাদ। তাহলে এটাকে ওপেন ইন্টারভাল a থেকে a প্লাস ডেল্টা আই নিয়ে নিতে পারো, এটাকেও ওপেন ইন্টারভাল b মাইনাস ডেল্টা টু b নিয়ে নিতে পারো, ঠিক আছে। তাহলে সেখানে যদি x থাকে তাহলে fx টা fb থেকে বড় হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিচুয়েশন। ওকে, বুঝতেই পারছো? হ্যাঁ, মানে ওপেন ইন্টারভাল নেবারহুড অফ এ ইন ক্লোজ ইন্টারভাল এ বি নিতে হবে, তাহলে এ প্লাস ডেল্টার দিকটা ওপেন হবে। এবারে এক্স যদি এর সাথে সমান হয় তাহলে তো হবে না, ডিলিটেড বলছিলাম, তাহলে আমাকে এ বাদ দিতে হবে, সুতরাং এটা ওপেন ইন্টারভাল এ টু এ প্লাস ডেল্টা নিতে হবে, ঠিক আছে। এটা ওপেন ইন্টারভাল এ টু এ প্লাস ডেল্টা নিতে হবে, ঠিক একইভাবে এখানে ওপেন ইন্টারভাল বি মাইনাস ডেল্টা টু বি নিতে হবে। ওকে, তাহলে এটা আমার আছে, সেটা আমি জানি এক্ষুনি যে আলোচনা হয়েছে তার থেকে। এবার আরো আমি কি কি জানি? আমি জানি যে এফটা ডিফারেন্সিয়েবল ইন এবি, তার মানে এফটা কন্টিনিউয়াস ইন এবি, তার কন্টিনিউয়াস ইন এবি আর এবিটা ক্লোজ ইন্টারভাল, সুতরাং কি জানি যে এফটা বাউন্ডেড ফাংশন, ঠিক আছে, অন ক্লোজ ইন্টারভাল এবি। তাহলে ওটার একটা সুপ্রিমাম আর একটা ইনফিমাম আছে। সো সুপ্রিমাম এফ এক্স এক্স বিলংস টু এবি, এইটা এক্সিস্ট করে অন্তত, রাইট, এটা যেটা লিখেছি এখানে। এবারে আরো কি জানি? জানি যে এইরকম ফাংশন অ্যাটেইনস ইটস বাউন্ডস, তার মানে অন্তত একটা সি বিটুইন এ এন্ড বি আছে যেখানে এফসি টা এক্স্যাক্টলি ইকুয়াল টু সুপ্রিমাম এফ এক্স এক্স বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভাল এ বি হয়ে যাবে। একাধিক থাকতে পারে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ যে অন্তত একটা সি আছে যেখানে এফসি উইল বি ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফ এক্স, ঠিক আছে। তাহলে এবারে কি কি বলা যেতে পারে দেখো। হ্যাঁ, তুমি এর সম্বন্ধে কি বলেছো যে এর জন্য একটা এরকম একটা ছোট্ট নেবারহুড পাওয়া গেছে যেখানে তোমার এফএক্স গুলো সব এফ এর থেকে বড় হয়ে গেছে, তাই না? এটাই বলেছো এখানে, এফএক্স হ্যাজ বিকাম গ্রেটার দ্যান এফ এ ইন দিস নেবারহুড। তাহলে এফ এ টা কখনোই সুপ্রিমাম হবে না, সুপ্রিমাম মানে তো সবচেয়ে বেশি মান। তাহলে এফএক্স যেহেতু এফ এর থেকে বড় হয়ে যাচ্ছে ওই নেবারহুডের মধ্যে, সেই জন্য এই যে সি যেটা পাওয়া যাবে, এটা বলছি যে একটা সি পাওয়া যাবে যাতে এফসি উইল বি ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফএক্স, এটা বলেছি। তাহলে সেই সিটা কখনোই এর সাথে সমান হবে না। একইভাবে বি পয়েন্টের তোমার এফ ইজ ডিক্রিজিং অ্যাট বি, তাই না? তার মানে একটা নেবারহুড অফ বি পেয়েছো যেখানে এফএক্স গুলো সব এফ বি থেকে বড়। তাহলে এফএক্স গুলো সব এফ বি থেকে বড় হলে এফ বিটাও সুপ্রিমাম হতে পারে না, রাইট? কারণ সুপ্রিমাম হতে গেলে ওটাকেই তো সবচেয়ে বড় ভ্যালু হতে হতো, তাহলে এফ বিটাও সুপ্রিমাম না। তাহলে যে সিটা আমি বলছি যে পাবো সো দ্যাট এফ সি ইজ ইকুয়াল টু সুপ্রিমাম, সেই সিটা এও হবে না বিও হবে না, সুতরাং সিটাকে ওপেন ইন্টারভাল এ বি এখানে থাকতেই হবে। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য, ঠিক আছে। তাহলে আমার সিটা এই ওপেন ইন্টারভাল এবি এই জায়গায় আছে।
তাহলে এখানে মানটা কি হচ্ছে, এখানে মানটা হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি। তার মানে তুমি বলছো, তুমি পাচ্ছ কি যে fx টা less than or equal to fc for all x belonging to ab, right? অন্তত এটা ট্রু যে fx is always going to be less than or equal to fc for all x in ab। তাহলে সেটা যদি হয় তাহলে ফাংশনটা তো ডিক্রিজিং এট c অথবা ইনক্রিজিং এট c, কোনোটাই হতে পারে না। কারণ ইনক্রিজিং এট c হতে গেলে কি হতে হতো, যে ধরো ইনক্রিজিং এট c বলছি, হ্যাঁ, তাহলে এইরকম একটা চেহারা হতে হতো তো একটা নেবারহুডে। তাহলে এটা তোমার CFC পয়েন্টটা, তাহলে অন্তত কিছু পয়েন্টস থাকতে হতো ইন দ্য নেবারহুড যেখানে মানটা FC থেকে বেশি, কিন্তু সেটা তো সম্ভব নয়, FC তো সবচেয়ে বড় মান, তাহলে ইনক্রিজিং এট সি হবে না। সিমিলারলি তোমার যদি ডিক্রিজিং এট সি ভাবো তাহলে এইরকম চেহারা হতে হয় গ্রাফের, তাহলে মাঝখানে কোথাও একটা এখানে ধরো CFC পয়েন্টটা রয়েছে, তাহলে কিছু পয়েন্ট তো অন্তত থাকবে যেটা সি থেকে ছোট এই কেসে, যারা তোমার এফসি থেকে বড় হবে, তবেই তো ডিক্রিজিং এট সি এই প্রশ্নটা আসে। ডিক্রিজিং এট সি হতে গেলে সি থেকে ছোট কিছু পয়েন্ট পেতে হতো যেখানে তোমার এফএক্সটা গ্রেটার দেন এফসি হতো, কিন্তু সেটা পসিবল নয়। ঠিক আছে, তাহলে এইরকম ছবিটা পসিবল নয়, তার কারণ হচ্ছে যে এফসিটা তোমার সুপ্রিমাম because of this, right? Because fc is the supremum, it cannot be decreasing, and because fc is the supremum, again it cannot be increasing at c। তার কারণ হচ্ছে যে ইনক্রিজিং এট সি মানে হচ্ছে সি থেকে বড় কিছু পয়েন্ট পাওয়া উচিত ছিল যারা যাতে এফএক্স এর মানটা এফসি থেকে বড় হতো, স্ট্রিক্টলি বড় হতো, তাহলে সেটাও তো অ্যালাউড না। তাহলে ফাংশন ইজ নাইদার ইনক্রিজিং নর ডিক্রিজিং এট সি, ঠিক আছে, কিন্তু ফাংশনটা কেমন, ইট ইজ ডিফারেন্সিয়েবল এট এভরি পয়েন্ট। তাহলে সিন্স ইট ইজ ডিফারেন্সিয়েবল এট এভরি পয়েন্ট, ডেরিভেটিভ তো এক্সিস্ট করছে সি পয়েন্টে, তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করলে এফ প্রাইম সি যে নাম্বারটা, সেটার তো তিনটে মাত্র পসিবিলিটি ছিল, আইদার ওটা পজিটিভ হতে পারতো, অথবা নেগেটিভ হতে পারতো, অথবা জিরো হতে পারতো। কিন্তু এফ প্রাইম সি পজিটিভ মানে তো হচ্ছে এই ছবি ইনক্রিজিং এট সি, যেটা হবে না, তাই না? এফ প্রাইম সি যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে এই ছবি, which is also not possible। তাহলে এফ প্রাইম সি পজিটিভটাও সম্ভব নয়, এফ প্রাইম সি নেগেটিভটাও সম্ভব নয়, তাহলে একটি মাত্র পরিস্থিতি পড়ে থাকে, সেটা হচ্ছে যে এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু জিরো। সো দ্যাট ইজ হোয়াট ইউ আর সেইং হিয়ার, দ্যাট এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু জিরো, রাইট? সো দিস ইজ, এটা প্রায় ইয়ে হয়ে গেল আর কি। ওকে, I was trying to see whether I can draw it or not, huh? Okay, so এইগুলো হচ্ছে খেলা, let us not do it, huh? Okay, so I think I have explained the result to you, যে যদি end points এ derivative of a differentiable function defined on a closed interval opposite signs নেয়, তাহলে মাঝখানের একটা পয়েন্টে ওটা ডেরিভেটিভটাকে জিরো হতেই হবে, এটা আমার রেজাল্ট ছিল। তার আমি প্রথম কেসটা বলেছি যেখানে এফ প্রাইম এ ইজ গ্রেটার দ্যান জিরো, এফ প্রাইম বি ইজ লেস দ্যান জিরো। তো একইভাবে তুমি সেকেন্ড কেসটাও করতে পারবে, তুমি যদি ছবিটা একটু এঁকে নাও তাহলে তোমার বোধহয় ভাবতে সুবিধা হবে। অনেকটাই বুঝিয়েছি, লেট আস ডু ইট অল ওভার अगेन। তার কারণ হচ্ছে যে দিস ইজ আ ক্রুশিয়াল প্লেস, ওকে? সো আমি একটু ভালো করে বোঝাতে চাইছি যে ধরো এ আর বি দুটো পয়েন্টের মধ্যে আমার এফ, এবারে আমি ধরে নিচ্ছি যে এফ প্রাইম এ ইজ লেস দ্যান জিরো এন্ড এফ প্রাইম বি ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে এফ প্রাইম এ ইজ লেস দ্যান জিরো মানে কি, ফাংশন ইজ ডিক্রিজিং অ্যাট এ, তাহলে গ্রাফের ছবিটা কিছুটা এর এর কাছাকাছি এইরকম হচ্ছে, কমছে, তাই না? আর বি এর কাছাকাছি কি হচ্ছে, সিন্স এফ প্রাইম বি ইজ পজিটিভ, সো ইট ইজ ইনক্রিজিং এট বি, তাহলে বি এর কাছাকাছি এরকম বাড়ছে, রাইট? তাহলে এই ছবি দেখেই আমি গেস করতে পারছি যে আমি কোনটা নেব। হ্যাঁ, মানে ইনফিমাম নিলে এই ক্ষেত্রে সুবিধা বলেই আমি ইনফিমাম নিয়েছি, আগের ক্ষেত্রে সুপ্রিমাম নিলে সুবিধা বলে সুপ্রিমাম নিয়েছিলাম। ওকে, তাহলে এই কিন্তু দুটোই এক্সিস্ট করবে,
তার কারণ হচ্ছে যে তোমার ফাংশনটা তো ডিফারেন্সিয়েবল অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab, তাহলে ওটা কন্টিনিউয়াস অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab, therefore it is a bounded function on the close interval ab, তাহলে ওটা সুপ্রিমাম এন্ড ইনফিমাম বোথ এক্সিস্ট, তাহলে ওটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু প্রমাণ করতে গিয়ে কোনটা নিলে আমার সুবিধা বেশি হচ্ছে সেটা আমার এই ছবিটার দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি যে এই সেকেন্ড কেসে আমার ইনফিমামটা নিয়ে কথা বলতে সুবিধা হবে বেশি। তাহলে আমি প্রথমত লক্ষ্য করলাম যে আমার একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পাওয়া যাবে, যাতে এর আবার এটা ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে? তাহলে ওপেন ইন্টারভ্যাল a থেকে a প্লাস ডেল্টার মধ্যে যদি x থাকে তাহলে fx ইজ লেস দ্যান a, আর ওপেন ইন্টারভ্যাল b মাইনাস ডেল্টা টু b যদি থাকে তাহলে তার মধ্যে তোমার fx ইজ লেস দ্যান fp, রাইট? ছবিতে যেটা এঁকেছি। অলরাইট, তাহলে এবার এটা হলো একটা বক্তব্য যেটা আমরা আজকের প্রথম দুটো রেজাল্ট থেকে প্রুভ করেছি এই জিনিসটা, ঠিক আছে? আর যেটা এক্ষুনি বললাম সেটার থেকে কি বলছি যে ইনফিমাম অফ fx টা এক্সিস্ট করবে কারণ f টা বাউন্ডেড ফাংশন অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab, এটা আমি ডিডিউস করতে পারছি বাই ডিফারেন্সিবিলিটি অফ f অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab। আর শুধু তাই নয়, আমরা এটাও জানি যে অন্তত একটা পয়েন্ট c পাওয়া যাবে ইন ক্লোজ ইন্টারভ্যাল ab যেখানে fc টা ইকুয়াল টু দ্য ইনফিমাম হবে। তার মানে একটা পয়েন্ট সি অন্তত পাওয়া যাচ্ছে যেখানে fc যে ভ্যালুটা সেটা ইজ গোয়িং টু বি লেস দেন অর ইকুয়াল টু fx ফর অল x ইন ক্লোজ ইন্টারভ্যাল ab, রাইট? এটা আমি এটলিস্ট একটা সি পাবো, ওটাই একটা পেলেই হবে, তাই না? তাহলে এই যে সিটা পাচ্ছি, এবার আগের মতনই আর্গুমেন্টটা দাও, তুমি ছবিটা দেখতেই পাচ্ছ এ পয়েন্টের নেবারহুড একটা পাওয়া গেছে যেখানে fx গুলো সব f এর থেকে ছোট হয়ে গেছে, সুতরাং ওই fa লেস দেন অর ইকুয়াল টু fx ফর অল x ইন দ্য ডোমেন এটা তো সম্ভব নয়। তাহলে সি পয়েন্ট যেটা পাওয়া যাবে গ্যারান্টিড, সেই পয়েন্টটা মানে একাধিক সেরকম পেতে পারো, কিন্তু যে ধরো আমি একটা সি এমন চুজ করে নিয়েছি যাতে fc ইজ ইকুয়াল টু ইনফিমাম fx, তাহলে সেই সি পয়েন্টটা এর সাথে সমান হতে পারে না। একইভাবে আমি বি এর একটা নেবারহুড পেয়েছি যেখানে fx ইজ লেস দ্যান fp ফর অল x ইন দ্য নেবারহুড, তাহলে fb টাও ওই প্রপার্টি স্যাটিসফাই করছে না যে fb ইজ লেস দ্যান অর ইকুয়াল টু fx ফর অল x ইন ক্লোজ ইন্টারভ্যাল ab। সুতরাং দাঁড়িয়ে গেল কি যে তোমার সিটা বি এর সাথে সমান হতে পারে না, তাহলে সিটা এর সাথে সমান হবে না, বি এর সাথে সমান হবে না, সো সি হ্যাজ টু লাই ইন দ্য ওপেন ইন্টারভ্যাল ab, রাইট? তাহলে এটা পাচ্ছ। এবার যেহেতু তুমি এই জিনিসটা পেয়েছো যে fc ইজ লেস দ্যান অর ইকুয়াল টু fx ফর অল x ইন ক্লোজ ইন্টারভ্যাল ab, সেখান থেকেই তুমি ডিডিউস করতে পারছো যে f is neither increasing nor is it decreasing at the point c। কারণ আবার করে ওই ছবিটা চাইলে এঁকে নাও, ইনক্রিজিং হতে গেলে তোমার গ্রাফটা সি পয়েন্টের নেবারহুডে এরকম হতে হতো, ডিক্রিজিং হতে গেলে এরকম হতে হতো। তাহলে এইরকম গ্রাফ হলে তোমার কি হবে, ধরো এখানে সিএফসি রয়েছে, এটাতে সিএফসিটা এখানে রয়েছে, এইরকম যদি ইনক্রিজিং যদি ফাংশনটা হয় তাহলে ফাংশনটার সি এর থেকে তোমার কিছু পয়েন্টস বড় পয়েন্টস পাওয়া যাবে যেখানে fx টা fc থেকে বড় হবে, দ্যাট ইজ গুড ইনাফ, রাইট? ওটাতে অসুবিধা নেই। আরো কিছু এক্স পাওয়া যাবে যেটা এই জায়গায়, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সি এর করেসপন্ডিং পয়েন্টটা, আর এই এক্স কিছু এক্স সি এর থেকে ছোট পাওয়া যাবে যেখানে এফএক্স টা লেস দেন এফসি হয়ে যাবে, কিন্তু এফএক্স টা লেস দেন এফসি টা অ্যালাউড না, তাই না? কারণ এফসি টা ইকুয়াল টু ইনফিমাম এফএক্স, দেয়ারফর এই যে সিচুয়েশনটা যে ফাংশন ইজ ইনক্রিজিং এট সি, এই পসিবিলিটিটা নেই। f is decreasing at c, এটার মানে হচ্ছে যে তোমার একটা নেবারহুডের মধ্যে কিছু পয়েন্ট x থেকে পাওয়া যাবে x যারা c এর থেকে বড়, যেখানে fx এর ভ্যালুটা fc থেকে ছোট হবে, which is again not possible by your choice of c, যে fc
c is the infimum of fx। তাহলে এই যে সিচুয়েশনটা যে f is decreasing at c সেই ছবিটাও পসিবল না, ইনক্রিজিং at c সেটাও পসিবল না, কিন্তু f is differentiable at c এটা আমি অলরেডি আমার হাতে আছে। তাহলে f prime c টা কি হতে পারে, আইদার গ্রেটার দ্যান 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে, অথবা ইকুয়াল টু 0 হতে পারে। এবারে এক্ষুনি যে আলোচনাটা হলো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ওটা গ্রেটার দ্যান 0 অথবা লেস দ্যান 0 সম্ভব নয়, সুতরাং ওটা ইকুয়াল টু 0 হতে বাধ্য, রাইট? তাহলে এটা আমাদের রেজাল্টটা এবারে ইনকমপ্লিশন প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? সো হোয়াট ইজ ডারবোস থিওরেম? লেট আস গো ব্যাক अगेन এন্ড সে ওয়ান্স মোর যে এটা কি বলছে যে যদি তুমি একটা ফাংশন নিয়ে নাও on closed interval ab which is differentiable on the whole interval, and if the derivative takes opposite signs at the end points, then there is an interior point where the derivative is 0, right? So this is a very very important result. Okay, so এটা থেকে ইমিডিয়েটলি যে রেজাল্টটা ফলো করে সেটাকে বলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম ফর ডেরিভেটিভস। কি বলছে, আবার সিচুয়েশনটা একই, যে সাপোজ ইউ হ্যাভ আ ফাংশন ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভাল ab which is differentiable in closed interval ab, and suppose that f prime a is not equal to f prime b। এবার কিন্তু অপোজিট সাইন্স বলছো না, জাস্ট বলছো যে ধরো তাদের ভ্যালিউসটা আলাদা, and suppose theta is any point between f prime a and f prime b, মানে ডেরিভেটিভ at a and ডেরিভেটিভ at b আর ডিফারেন্ট, আর থিটাটা তাদের মধ্যে যে কোনো একটা ভ্যালিউ, ঠিক আছে? কোনটা বড় কোনটা ছোট যেহেতু বলিনি সেজন্য ভাষায় লিখেছি, ঠিক আছে? তাহলে বক্তব্য হচ্ছে যে there is a c belonging to closed interval ab such that f prime c is equal to theta। তার মানে যে যদি তোমার f প্রাইম a কিছু একটা ফিক্সড মান নেয়, f প্রাইম b অন্য কিছু একটা মান নেয়, তাহলে f প্রাইম a আর f প্রাইম b এর মাঝখানের যাবতীয় মান অ্যাজ ডেরিভেটিভ অফ অ্যাট সাম পয়েন্ট এটা হতে বাধ্য। এটাই হচ্ছে এই থিওরেমের বক্তব্য। আর প্রমাণটা ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তুমি জাস্ট কি করবে যে তুমি একটা নতুন ফাংশন ডিফাইন করে দাও, gx ইজ ইকুয়াল টু fx মাইনাস থিটা এক্স, ঠিক আছে? এবারে তোমার f টা সম্বন্ধে কি কোথায় ডিফাইন করবে, অন দ্য সেম ক্লোজ ইন্টারভাল ab, ঠিক আছে? তাহলে f টার সম্বন্ধে কি জানা আছে, f ইজ আ ডিফারেন্সিয়েবল ফাংশন, রাইট? আর থিটা এক্স কেমন ফাংশন, এটা জাস্ট আইডেন্টিটি ফাংশনকে একটা স্কেলার দিয়ে গুণ করছো, তাহলে থিটা এক্স ইজ অলসো আ ডিফারেন্সিয়েবল ফাংশন, মানে x গোয়িং টু থিটা এক্স, এই ফাংশনটাও ডিফারেন্সিয়েবল ফাংশন অন দ্য ক্লোজ ইন্টারভাল ab। তাহলে তোমার gx is going to be a differentiable function in closed interval ab, right? আর g prime a কত হচ্ছে, g prime a হচ্ছে f prime a minus theta, তাই না? what is g prime x? g prime x is just equal to, you know this by your algebra of derivatives, that g prime x is just going to be equal to f prime x minus, নিচেই লিখে দিই, minus theta, তাই না? so g prime x is equal to f prime x minus theta। তাহলে তোমার g prime a কত হবে, f prime a minus theta, g prime b কত হবে, f prime b minus theta। এবার থিটা কেমন পয়েন্ট, থিটা পয়েন্টটা হচ্ছে f prime a আর f prime b এর মাঝখানের পয়েন্ট। সুতরাং যদি f prime মানে দুটো ঘটনা ঘটতে পারে, তুমি যদি চাও তাহলে পুরোটা স্পষ্ট করে লিখতে পারো। একটা ঘটনা হতে পারে যে তোমার f prime a লেস দ্যান থিটা লেস দ্যান f prime b হলো, এটা হতে পারে, অথবা হতে পারে যে f prime b is less than theta is less than f prime a, মানে কোনটা বড় কোনটা ছোট তো বলছি না, সুতরাং এটা হতে পারে অথবা পরেরটা হতে পারে, তাই না? তাহলে যাই হোক না কেন প্রথমটাই ধরো যদি হয় তাহলে g prime a কত হবে, g prime a নেগেটিভ হয়ে যাবে f prime a minus theta, আর g prime b কত হবে, f prime b minus theta টা এবারে পজিটিভ হয়ে যাবে। তাহলে প্রথম এটা যদি ঘটে, এই ঘটনাটা ঘটা মানে হচ্ছে জি প্রাইম এটা পজিটিভ, জি প্রাইম এটা নেগেটিভ আর জি প্রাইম বিটা পজিটিভ। যদি এই ঘটনাটা ঘটে, রাইট, তাহলে কি হচ্ছে যে তোমার জি প্রাইম এ মানে হচ্ছে তোমার পজিটিভ হয়ে যাচ্ছে এফ প্রাইম এ মাইনাস থিটা, আর জি প্রাইম বি যেটা
সেটা হচ্ছে এফ প্রাইম বি মাইনাস থিটা, ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে যাই হোক না কেন, মানে এটা হোক অথবা এটা হোক, যে কোনো একটা হোক, তাতে তোমার জি প্রাইম এ আর জি প্রাইম বি এর ডেরিভেটিভ, তার মানে জি প্রাইম এ আর জি প্রাইম বি, এই দুটোর সাইনটা আলাদা হবে। মানে ডেরিভেটিভ এট এ এন্ড ডেরিভেটিভ এট বি এর সাইন আলাদা হবে ফর দ্য ডিফারেন্সিয়েবল ফাংশন জি অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তাহলে ডারবুস থিওরেম কি বলছে? ডারবুস থিওরেম বলছে যে একটা সি পয়েন্ট পাওয়া যাবে ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি, যাতে ডেরিভেটিভ অফ জি at c will be equal to 0। কিন্তু জি প্রাইম সি মানে কত? জি প্রাইম সি মানে হচ্ছে এফ প্রাইম সি মাইনাস থিটা। তাহলে এফ প্রাইম সি মাইনাস থিটাটা 0 হবে, তার মানে এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু থিটা। ঠিক আছে? সো দিস ইজ আওয়ার ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম ফর ডেরিভেটিভস। এখানে জাস্ট একটা জিনিস বললে দিই, অনেক বইয়ে এটাকেই ডারবুস থিওরেম বলে আর আগেরটাকে বলে না। ঠিক আছে? তো সেটা মানে লিটারেচারের উপরে নির্ভর করছে কোনটাকে বলবে। বুঝতেই পারছো যে এটা আর আগের রেজাল্টের মধ্যে খুব একটা কিছু তফাৎ নেই। মানে এটা ওখান থেকে, মানে ইটস অলমোস্ট দ্য সেম থিং which you are saying here। পুরোটা এখানে প্রুভ না করে ওটাকে আলাদা করে প্রুফ করে নিয়ে তারপরে এই জায়গাটাকে করছো। সো it is all right, তাই না? Okay, so this is our intermediate value theorem। so আজকে আমি জাস্ট একটা লাস্ট বক্তব্য রেখে থামবো। এটা তোমরা অলরেডি দেখেছো, বাট আই থট আই উইল জাস্ট ডিসকাস ইট ওয়ান্স মোর, যে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেরিভেটিভ। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ যে যে আমরা যাই বক্তব্য রাখছি তাতে গ্রাফ অফ দ্য ফাংশন, গ্রাফ অফ দ্য ফাংশন বারে বারে এঁকে তারপরে ভাবছি, তাই না? কারণ যদি আমি কোনো জিওমেট্রি বুঝতে চাই অফ দ্য ফাংশন, তার মধ্যে গ্রাফ অফ দ্য ফাংশন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল, তাই না? আর in any case it is an important thing, but whatever। তো আমি এটার একটা নোটেশন দিয়েছি which is a very standard notation in modern mathematics, so let us use that। ঠিক আছে? একটা ক্যাপিটাল গামা এফ, এই কথাটা আমি লিখেছি। ঠিক আছে? so let me just highlight this here। oops, so this looks bad। so highlighting is not a good idea, I want to just learn these things, huh? Don't know। okay, so let us try an oval। I'm just wasting time। so this is my, yeah, so this is my notation। okay, gamma f, capital gamma তলায় একটা f। so this is the notation for the graph of the differentiable function of fx। so gamma f is essentially, এত কায়দা করে যেটা বলতে চাইছি, যে gamma f টা তোমার actually হচ্ছে equal to, I'm sorry, so your gamma f is just equal to the set x fx where x is in the domain। ঠিক আছে? তো ডোমেনটা যাই হোক, আমি ধরো একটা ইন্টারভ্যাল i লিখলাম। হ্যাঁ, সো গামা f is equal to x fx such that x belongs to i। this is my graph। so this is a subset of R2। ঠিক আছে? আর এটার উপরে ধরো দুটো পয়েন্ট দেওয়া আছে p আর q। অলরাইট, সো p টা হচ্ছে x fx আর q টা হচ্ছে x plus h fx plus h। so p is this point, p is this point and q is this point। ঠিক আছে? and তারপরে আমি বলছি কি, যে আমি কিছু এখানে জিওমেট্রিক কনস্ট্রাকশন করছি। কি করছি? মানে এটা হচ্ছে তোমার গামা এফ, যে নীল রঙের এটা দেখতে পাচ্ছ। আমার ওটাকে লাল করে দেওয়া উচিত ছিল, তাই? নীল আর কালো খুব একটা বোঝা যাচ্ছে না, যাই হোক। তাহলে ওটা তোমার যেটা কার্ভড জিনিস, সেটা হচ্ছে তোমার গ্রাফ অফ দ্য ফাংশন। এবার পি কিউ কে তুমি একটা স্ট্রেট লাইন দিয়েও জয়েন করে দিতে পারো, তো সেটা করেছো। এবার পি থেকে তুমি পারপেন্ডিকুলার টানো আর কিউ থেকে পারপেন্ডিকুলার টানো টু দ্য এক্স অ্যাক্সিস। তাহলে তুমি কি পাচ্ছ? যেটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তার নাম দিচ্ছ এস আর আর। right, so ps is perpendicular to the x axis, qr is perpendicular to the x axis।
আর কি করছো জিওমেট্রিক কনস্ট্রাকশন, সেটা হচ্ছে পি থেকে কিউ আর এর উপরে পারপেন্ডিকুলার টেনে দিচ্ছ। সেটা যেখানে ইন্টারসেক্ট করছে কিউ আর কে, সে পয়েন্টটাকে তুমি এম বলছো। ঠিক আছে, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হলো, দেখো পি কিউ এম, তাই না? এই পি কিউ এম এ অ্যাঙ্গেল কিউ পি এম যেটা, সেটাকে তুমি যদি থিটা বলো, তাহলে ট্যান থিটা is equal to what? That is equal to qm divided by pm by Pythagoras theorem and perpendicular by base, তাই না? তাহলে qm by pm is equal to tan theta। এবার qm সমান কত হচ্ছে? qm সমান হচ্ছে তোমার equal to পুরো qr minus mr, মানে এই পুরো qr নিচ্ছ আর তার থেকে তুমি mr টাকে সাবট্রাক্ট করে দিচ্ছ, তাই না? সেটা হচ্ছে তোমার qm। আর pm কত হচ্ছে? pm মানে হচ্ছে তোমার এটা এত একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, তাহলে pm is equal to sr হয়ে গেছে, সেটাই লিখেছি। এবার sr টা কি? sr টা হয়ে যাচ্ছে পুরো o থেকে r অবধি নাও, সেখান থেকে তুমি o থেকে s অবধিটাকে সাবট্রাক্ট করে দাও, তাহলেই sr পাও। তাহলে or minus os, রাইট? এবার what is your qr? কিউ পয়েন্টটা ছিল কত? কিউ পয়েন্টটা ছিল তোমার x প্লাস এইচ এফ এক্স প্লাস এইচ, তাই না? তাহলে তোমার দাঁড়াচ্ছে কি? যে তোমার দাঁড়াচ্ছে যে কিউ আর ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এইচ, রাইট? কিউ আর মানে হচ্ছে অর্ডিনেট অফ কিউ, সো দ্যাট ইজ এফ এক্স প্লাস এইচ। আর পি এস, ওটা আমি চেঞ্জ করেছি এখানে, এমআর এন্ড পিএস আর দ্য সেম, ওটাও লিখেছি, ওটা খেয়াল রাখো। পিএস ইজ হোয়াট? পিএস ইজ দ্য অর্ডিনেট অফ পি, তার মানে that is going to be fx, right? So qr minus ps is fx plus h minus fx। আর or মানে কত? or মানে হচ্ছে তোমার actually x plus h, right? This is equal to or and os, কারণ ওটা হচ্ছে তোমার abscissa of the point q। আর os কত? os টা হচ্ছে তোমার abscissa of the point p, তার মানে that is just equal to x। So OR minus OS কত হবে? X plus H minus X, so that is divided by H. So tan theta is going to be equal to Fx plus H minus Fx divided by H, right? So এটা just একটা simple geometric observation থেকে আমরা পেলাম। এবার বলছি কি, যে এখানে একটু কিছুটা রাফ ওয়েতে বলা হচ্ছে, ঠিক আছে? খুব প্রিসাইজ ওয়েতে আমি বলবো না। বলছি যে এখানে h টাকে টেন্ডিং টু জিরো ভাবো, তার মানে কি বেসিক্যালি along the curve তুমি কিউ পয়েন্টটাকে পি এর দিকে নিয়ে যাচ্ছ, মানে কিউ পয়েন্টটাকে পি এর দিকে নিয়ে যাও, এই কথাটা যদি আমি বলি তাহলে ইন আ হোয়াট ডু ইউ সে প্লেন, কিউ থেকে পি এ যাওয়ার অসংখ্য উপায় আছে, রাইট? এই ছবিটা আমরা যদি না করি তাহলে তোমার ধরো এই পয়েন্ট, একটা কিউ পয়েন্ট দেওয়া আছে সাপোজ, এন্ড দিস ইজ সাম আদার পয়েন্ট পি, রাইট? তাহলে কিউ থেকে পি, so suppose this is p, or you can go something like this, or you can go something like this, so there are many ways of go from q to p। তাহলে তোমার মেন ইস্যুটা হচ্ছে যে তুমি কিউটাকে যখন পি এর দিকে নিয়ে যাচ্ছ, সেটা টেক ইট অ্যালং দ্য কার্ভ টুয়ার্ডস পি, ঠিক আছে? তার মানে সরাচ্ছ, ইন দ্য গিভেন পিকচার স্লাইড ডাউন করবে কিউ টুয়ার্ডস পি, তাহলে হোয়াট ইজ হ্যাপনিং, যে x plus h, fx plus h is going towards xfx, so that means what? That means that h is tending to 0, right? So that is what we are trying to say. So suppose you are making your h tend to 0, then geometrically what is happening is q is moving towards p along the curve, all right? And analytically what is happening, you are looking at limit h tending to 0, fx plus h minus fx divided by h, right? So what you want to say is that limit h tending to 0 tan theta, কারণ থিটাটা চেঞ্জ করবে, তাই না? যত তুমি কিউটাকে নড়াবে
এই অ্যাঙ্গেল যেটা থিটা, যেটা PM আর PQ এর মাঝখানে তৈরি হচ্ছে, সেটা চেঞ্জ করতে করতে যাবে, কারণ তোমার Q পয়েন্টটা চেঞ্জ করা মানে এই পারপেন্ডিকুলার লাইনটাও চেঞ্জ করে গেল আর PM পয়েন্ট লাইনটাও চেঞ্জ করে যাবে। So therefore this is going to change. So suppose that this limit exists analytically, limit h tending to 0, x plus h minus fx divided by h, this exists. That is what we had said in the beginning, that suppose it is a differentiable function, ঠিক আছে, fx, তাহলে তোমার এই যে কিউটাকে পি এর দিকে নিয়ে যাচ্ছ, তাতে এই স্ট্রেট লাইন পি কিউটা কেমন হবে দেখতে। ইমাজিন করো যে ইট ইজ গোয়িং, দ্যাট স্ট্রেট লাইন ইজ গোয়িং টু মুভ ইন দ্য প্লেন, সো দ্যাট ইন আ নেবারহুড কি ঘটনাটা ঘটবে লিমিটিং কন্ডিশনে, যে ইট উইল মিট দ্য কার্ভ এট অনলি দ্য পয়েন্ট পি, একটা নেবারহুডে কিন্তু, ঠিক আছে। তাহলে সেটাতে আমার দাঁড়াবে কি, এই জিনিসটাই তো f prime x. So f prime x is going to be equal to limit h tending to 0 tan theta, and that is the slope of the line PQ as it approaches, as Q approaches P. মানে আরেকবার বলি, আমার tan theta জিনিসটা কি, আমি সরি একটু করে বলি আবার করে, যে tan থিটাটা কি, tan থিটাটা প্রথমত জিওমেট্রিক্যালি আমি দেখতে পেলাম এটা, আর তাই নয়, আমি আমার স্ট্রেট লাইনের থিওরি থেকে বা স্ট্রেট লাইনের যে অঙ্কগুলো জানি সেখান থেকে আমি জানি যে tan থিটাটা এক্স্যাক্টলি ইজ ডিফাইন্ড টু বি দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন PQ। তাহলে আমি বলছি কি, যে যখন আমি কিউটাকে পি এর দিকে নিয়ে যাচ্ছি, তখন স্লোপ যেটা, স্লোপ ইজ টেন্ডিং টুয়ার্ডস the number f prime x, right? So it is tending towards f prime x as pq is tending to p. তাহলে যে স্ট্রেট লাইনটা আমি ফাইনালি পাচ্ছি as you take h tending to 0, ওটাকেই আমি বলতে চাইছি the tangent line to the curve at p, আর সেটা স্লোপটাকে বলতে চাইছি f prime x. So f prime x is defined to be the slope of the curve, and the tangent line to the curve is defined to be the straight line passing through the point P with slope f prime x. ঠিক আছে, তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম যে আমার কিন্তু একটা যেটা আমরা ছোটবেলায় আমাদের বলা হতো যে ট্যানজেন্ট লাইন মানে ওটা স্ট্রেট কার্ভকে শুধুমাত্র একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, সেরকম কোনো বক্তব্যটা ট্রু না। তুমি ধরো একটা কার্ভ যদি এরকমই দেওয়া থাকে, ঠিক আছে, সাইন কার্ভের একটা অংশ বা কিছু, তাহলে এই পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট লাইনটা ড্র করার চেষ্টা করো, সেটা আর কার্ভকে কোথাও মিট করবে না, দ্যাট ইজ নট ট্রু। It will meet the curve at some other points maybe, but in a neighborhood it will meet at only that point. That is the issue. So limiting condition এ এই tangent line এর exact definition টা কি, tangent line এর exact definition হচ্ছে it should pass through that point P and it should have slope f prime x, then it is called the tangent line to the curve at the point P. ঠিক আছে, তাহলে এটা আমরা জানি from the straight lines এর স্টাডি, যে যদি আমার একটা পয়েন্টে দিয়ে পাস করছে, সেটা যদি দেওয়া থাকে আর স্লোপ দেওয়া থাকে, দ্যাট ইজ এ ইউনিক লাইন, সো ওই ইউনিক লাইনকেই আমরা ট্যানজেন্ট লাইন বলবো, ঠিক আছে। সো দিস ওয়াজ আওয়ার discussion on the geometric interpretation, and you have already done lots of problems applications on tangents and normals, so maybe we will stop here, and this is our last lecture on derivatives. In the next class I will do a small tutorial on derivatives, and then we will go on to Rolle's theorem. Okay, so let us stop here.